হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 11-এর ইউনিট অ্যান্ড মেজারমেন্টের শেষ পার্ট এরর অ্যানালাইসিস অর্থাৎ যাকে বলা হয় ত্রুটি বিশ্লেষণ এই নিয়ে আলোচনা করব। এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এখান থেকে বিভিন্ন ধরনের কম্পিটিশন পরীক্ষায় এবং 11-এও তোমাদের প্রবলেম আসে। তো এখানে আমি খুব সুন্দর সহজ সরলভাবে তোমাদেরকে প্রত্যেকটা থিওরি তার সাথে কিছু নিউমেরিক্যাল কিভাবে করতে হয় সেগুলো আমি তোমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করব। সেজন্য এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবং আমি আশা রাখছি যে এই পুরো ভিডিওটা দেখে নেওয়ার পর তোমাদের এরর অ্যানালাইসিস নিয়ে একটা খুব সুন্দর ক্লিয়ার কনসেপ্ট তৈরি হবে। ঠিক আছে, বেশ, তাহলে শুরু করছি। এরর অ্যানালাইসিস। দেখো যে এরর অ্যানালাইসিস পড়ার প্রয়োজনীয়তা কেন হলো। যে কোনো আমরা মেজারমেন্ট, যে কোনো পরিমাপ করার সময় আমাদের অনিচ্ছাকৃত সত্ত্বেও কিছু না কিছু ত্রুটি চলে আসে বা এরর চলে আসে। সেটা হতে পারে তুমি যে যন্ত্রের সাহায্যে পরিমাপটা করছো সেই যন্ত্রে কিছু ত্রুটি থাকতে পারে, কিংবা তুমি যখন এক্সপেরিমেন্টটা করছো বা পরিমাপটা নিচ্ছ তখন তোমার নিজেরও কিছু কেয়ারলেসনেস, অর্থাৎ তুমি হয়তো অত কেয়ারফুলি সেটা তুমি দেখছো না, তার ফলেও হয়তো কিছু ত্রুটি থেকে যায়। কিংবা যখন তুমি একটা মেজারমেন্টকে বারবার করছো, পরিমাপকে বারবার করছো, তখন তুমি দেখবে যে তুমিই করছো বারবার পরিমাপ, তা সত্ত্বেও দেখবে কিছুটা না কিছুটা ত্রুটি থেকে যায়। সেজন্য ত্রুটিকে আমরা অবহেলা করতে পারি না। আমরা যতই চেষ্টা করি ত্রুটি কিন্তু আমাদের পরিমাপে চলেই আসে। সেজন্য আমাদের এটা পড়ার প্রয়োজনীয়তা আছে যে এইভাবে কিভাবে আমরা ত্রুটিটাকে নিয়ে কিভাবে আমরা কাজ করব। বেশ, তো দেখো যে এরর জিনিসটা কি। প্রত্যেকটা জিনিসের একটা অ্যাকচুয়াল ভ্যালু বা ট্রু ভ্যালু থাকে, অর্থাৎ প্রকৃত মান যেটাকে তুমি বলতে পারো। ঠিক আছে, এরর আর কিছু না। তুমি ধরো কোনো একটা পরিমাপ করলে, ধরো সাপোজ কোনো একটা পরিমাপ করে তুমি কোনো একটা ভ্যালু পেলে, মান পেলে, আর তার যে অ্যাকচুয়াল ভ্যালু আছে বা ট্রু ভ্যালু আছে তাদের মধ্যে যে ডিফারেন্স, যে পার্থক্য, সেটাই হচ্ছে এরর। ঠিক আছে, তাহলে আমরা এটাকে বলতে পারি দ্য ডিফারেন্স বিটুইন মেজার্ড ভ্যালু অর্থাৎ যেটাকে তুমি পরিমাপ করলে, অ্যান্ড ট্রু ভ্যালু বা অ্যাকচুয়াল ভ্যালু বলা যেতে পারে, ইজ কল্ড এরর। তো ত্রুটি তো বুঝতে পারলাম যে যেটা প্রকৃত মান তার থেকে মেজার যেটা আমরা পরিমাপ করলাম তাদের মধ্যে যে পার্থক্যটা। এখন এই ট্রু ভ্যালু বা অ্যাকচুয়াল ভ্যালুটা কী করে আমরা কোনো একটা বস্তুর পাবো, প্রকৃত মান কি করে আমরা পাবো। দেখো, সেই প্রকৃত মান বের করতে গিয়েও তো তাকে প্রথমে একবার তো মেজারমেন্ট করতে হয়েছে, পরিমাপ করতে হয়েছে। তো সেই মেজারমেন্টের যে সঠিক সেটা আমরা কি করে বুঝবো। ধরো কোনো একটা বস্তু তুমি দৈর্ঘ্য বললে 4.2 হচ্ছে তার অরিজিনাল ভ্যালু। তো সেই 4.2টাই যে অরিজিনাল ভ্যালু সেটা আমরা বুঝবো কী করে বা অ্যাকচুয়াল ভ্যালু বুঝবো কী করে। সেজন্য এখানে গড় ভ্যালুর কনসেপ্টকে নেওয়া হয়, গড় ভ্যালু বা অ্যাভারেজ ভ্যালুর কনসেপ্টকে নেওয়া হয়। ব্যাপারটা কীরকম, ধরো কোনো একটা বস্তুর অ্যাকচুয়াল মান তোমাকে যদি নির্ণয় করতে হয় তাহলে কি করতে হবে, তোমাকে অনেক কবার তোমাকে ওই জিনিসটাকে অবজার্ভ করতে হবে, বারবার তোমাকে পরিমাপ করতে হবে, অনেকবার পরিমাপ করতে হবে। তারপর সেখান থেকে আমি একটা গড় মানকে নেব, সেই গড় মানটাই হবে কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু বা ট্রু ভ্যালু। ক্লিয়ার? যেমন ধরো তুমি কোনো একটা বস্তুকে পরিমাপ করলে n সংখ্যক বার, n টাইমস তুমি কোনো একটা বস্তুকে পরিমাপ করলে, কোনো একটা বস্তুর দৈর্ঘ্যকে ধরো তুমি পরিমাপ করছো, সেই ভ্যালুগুলো ধরো তুমি পেলে, কখনো x1 পেলে, কখনো x2 পেলে, x3 পেলে, ডট 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 করে n তম বার তুমি পরিমাপ করেছো বলে xn পেলে। তাহলে
এর প্রকৃত মান বা অ্যাকচুয়াল ভ্যালু বা ট্রু ভ্যালু সব একই কথা, বা অ্যাভারেজ ভ্যালু, গড় মান বা মিন ভ্যালু, এটাকে আমরা কি করে লিখব? এটাকে আমরা লিখব অ্যাকচুয়াল ভ্যালুকে আমরা এক্সও লিখতে পারি, বা কোনো কোনো বইয়ে এটাকে এক্স বারও লেখা থাকে, বা কোনো কোনো বইয়ে এক্স এমও লেখা থাকে, সবই কিন্তু ট্রু ভ্যালু। তাহলে এই আমি এক্স দিয়ে লিখছি, তাহলে এক্স ইকুয়াল টু আমরা কি লিখব? এক্স কী করে বের করব? যেমন করে সিম্পল গড় মান বের করে, অ্যাভারেজ ভ্যালু যেমন করে বের করে, অর্থাৎ প্রত্যেককে আমরা আগে যোগ করব, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 xn ডিভাইডেড বাই n, কারণ n সংখ্যক বার আমি সেটাকে পরিমাপ করেছি। তাহলে এর অ্যাকচুয়াল ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, এবার ত্রুটির দিকে আসি। ত্রুটি কীরকম ত্রুটি হতে পারে দেখো, আমি এটা প্রবলেমের মাধ্যমে দেখিয়ে দেবো। জাস্ট এখন সিম্পল থিওরিটা আমি বলছি, এরপরে প্রবলেম দেব, প্রবলেম আমি করিয়েও দেবো। ধরো প্রথমেই তোমাদেরকে একটা টার্ম পড়তে হয়, সেটা হচ্ছে অ্যাবসোলিউট এরর, বা বাংলায় যেটাকে বলা হয় চরম ত্রুটি। চরম ত্রুটি। দেখো আমি তোমাকে বলে দিলাম যে এক্স হচ্ছে তার অ্যাকচুয়াল ভ্যালু, কিন্তু প্রথমবার তুমি কত মেপেছো? x1। তাহলে চরম ত্রুটি ডেল্টা x1, ডেল্টা মানে হচ্ছে ত্রুটিটা, পরিবর্তন, পার্থক্যটা, ডেল্টা এইভাবে লেখা হয়, ডেল্টা। ঠিক আছে, ডেল্টা আর কিছু নাই, জাস্ট পার্থক্যটা। তাহলে প্রথমবারের জন্য কি লিখতে পারে তুমি? x মাইনাস x1 হবে। আবার দ্বিতীয়বারের জন্য তুমি কি লিখতে পারবে? ডেল্টা x2, তাহলে অ্যাকচুয়াল ভ্যালু, আর তুমি যেটা মেজার করেছো দ্বিতীয়বারের জন্য x2 মেজার করেছো, তাহলে মাইনাস x2 ডট ডট, এইভাবে তুমি কি লিখতে পারবে? ডেল্টা এক্স এন সমান কি লিখতে পারবে? x মাইনাস এক্স এন। তাহলে প্রত্যেকটা পরিমাপের ত্রুটি তুমি পেয়ে গেলে। এখন এই অ্যাবসোলিউট এররটা বা চরম ত্রুটিটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। কীরকম? ধরো এই অ্যাকচুয়াল ভ্যালুটা আমি যেটা আগে উদাহরণ দিয়েছিলাম, ধরো সাপোজ 4.2 কোনো একটা বস্তুর, তো 4.2টা কী করে এসেছিলো বুঝতেই পারছো। কখনো হয়তো 4.1 ছিল, কখনো 4.2 ছিল, কখনো 4.3 ছিল, আবার কখনো 4 ছিল, বা কখনো 4.6 ছিল, বা কখনো 3.8 ছিল। দিয়ে সবগুলোকে যোগ করে ধরো 6 বার মেপেছিলাম, 6 দিয়ে ভাগ করেছি, দিয়ে এটাকে আমরা বলে দিয়েছি তার অ্যাকচুয়াল ভ্যালু। তাহলে প্রথমবার ধরো x1-এর ভ্যালু ছিল 4.1, তাহলে পার্থক্যটা কত? 4.2 থেকে 4.1 বাদ দিলে কত আসে? 0.1। এটা কি ভ্যালু? অবশ্যই এটা একটা পজিটিভ ভ্যালু। ঠিক আছে, দ্বিতীয়বার ধরো x2 ভ্যালুটা এসছে সাপোজ 4.3, এটা ছিল। তাহলে এবার তুমি x থেকে মানে 4.2 থেকে x2 অর্থাৎ 4.3কে বাদ দাও, তাহলে তুমি কি পেলে? মাইনাস অফ 0.1। 4.2 থেকে 4.3 বাদ দিলে, অর্থাৎ এটা নেগেটিভ ভ্যালু। তার মানে আমি যখন মোট ত্রুটি করব, তখন কি তাহলে জাস্ট সাইন অনুযায়ী এগুলোকে বসাবো? সাইন অনুযায়ী যদি বসাই, এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে তো কেটে যাবে। কিন্তু এটা কখনো কি সম্ভব হয়? কখনো সম্ভব নয়। কারণ ধরো একবার তুমি মেজারমেন্টে তুমি ত্রুটি পেয়েছো 0.1, দ্বিতীয়বার মেজারমেন্টও তুমি ত্রুটি পেলে কত? 0.1। তাহলে ত্রুটি তো কী হবে? আরও বেশি হবে না, যোগ হবে তো ত্রুটিটা। ত্রুটি তো কখনো একবার ভুল করেছো, দ্বিতীয়বার ভুল করলে তাহলে একবার ধনাত্মক ভুল একবার ঋণাত্মক ভুল, মানে ভুল কেটে গেল, তা তো হয় না। কারণ ভুলটা ডবল হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। সেই জন্য এইখানকে তোমাকে যখন লেখা হবে, যখন আমরা আবার বের করব, দেখবে যে গড় চরম ত্রুটি বা মিন অ্যাবসোলিউট এরর, তখন এগুলোকে আমরা মড সাইন নেব, মড চিহ্ন নেব। ক্লিয়ার? মানে যাই ভ্যালু আসুক না কেন আমরা পজিটিভ ভ্যালু নেব। ধরো 0.2 0.3 এগুলো তো পজিটিভ ভ্যালু, কিন্তু -0.2 পেলে আমরা কি লিখব? শুধু 0.2 লিখব। ক্লিয়ার? কারণ ত্রুটিটা যোগ হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তার মানে এই ভ্যালুটা পজিটিভও হতে পারে বা নেগেটিভও হতে পারে। ঠিক আছে, সেটা ডিপেন্ড করবে যে কেমন তোমার অ্যাকচুয়াল ভ্যালু আর মেজারমেন্টের ভ্যালুগুলো কেমন এসছে। বেশ, তো অ্যাবসোলিউট এরর হলো বা চরম ত্রুটি হলো। নেক্সট আসছে মিন অ্যাবসোলিউট এরর। মিন অ্যাবসোলিউট এরর বা গড় চরম ত্রুটি। মিন অ্যাবসোলিউট এরর বা যেটাকে বলা হয়
গড় চরম ত্রুটি। সেটা কি? সেটা হচ্ছে এটাকে প্রকাশ করা হয় ডেল্টা এক্স দিয়ে। তাহলে এক্স হচ্ছে তার প্রকৃত মান আর ডেল্টা এক্স হচ্ছে গড় চরম ত্রুটি। তো সেটা কি করে বের করব? যে প্রত্যেকবারে যে ত্রুটিগুলো তুমি পেয়েছো সেগুলোকে যোগ করব, ডিভাইডেড বাই কবার তুমি পরিমাপ করেছো সেই সংখ্যা দিয়ে ভাগ করে দেব। তার মানে প্রথমবারের ধরার জন্য তুমি পেয়েছিলে ডেল্টা এক্স ওয়ান, প্লাস দ্বিতীয়বারের জন্য তুমি কত পেয়েছো, মড দিচ্ছি, দেখো বারবার খেয়াল করো, মড দিচ্ছি আমি, ডেল্টা এক্স টু, প্লাস তৃতীয়বারের জন্য হয়তো ডেল্টা এক্স থ্রি ছিল, প্লাস ডট 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 এনতম বারের জন্য ডেল্টা এক্স এন, ডিভাইডেড বাই কী করবো, এন দিয়ে ভাগ করে দেব। তাহলে তুমি গড় চরম ত্রুটি বেরিয়ে যাবে। তাহলে কোনো একটা রাশিকে আমরা তখন কিভাবে লিখব? লিখব এইভাবে যে এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স আকারে লিখব। মানে ধরো সাপোজ আমি বলছি এই ভ্যালুটা এসেছিলো ধরো 0.2 ধরে নিচ্ছি আমি, আর এক্সের ভ্যালু কত ছিল 4.2, তার মানে এটাকে লেখা যায় 4.2 প্লাস মাইনাস 0.2, অর্থাৎ এটা 4.2 থেকে মাইনাস 0.2 বাদ দিলে ধরো 4 থেকে এটা মোটামুটি 4.2 আর প্লাস যদি নিই তাহলে 4.4 হয়, 4.4 থেকে 4.4 এর মধ্যে ভ্যালু থাকতে পারে। ঠিক আছে, এইভাবে প্রকাশ করা হয়। ক্লিয়ার হয়েছে? আচ্ছা বেশ, তাহলে আমরা দেখলাম চরম ত্রুটি, গড় চরম ত্রুটি দেখলাম। এবার তোমাকে যদি বলা হয় যে তুমি বের করো রিলেটিভ এরর বা ফ্র্যাকশনাল এরর, ভগ্নাংশ ত্রুটি, এটাকে কি বলা হয়, রিলেটিভ এরর বা ফ্র্যাকশনাল এরর বা ভগ্নাংশ ত্রুটি। সেটা কি? ভগ্নাংশ ত্রুটি মানে কিছু না, যে ডেল্টা এক্স পেয়েছি মানে গড় চরম ত্রুটি পেয়েছি, তাকে প্রকৃত মান অর্থাৎ অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে ভাগ করে দেবো, তাহলেই আমরা পেয়ে যাব ভগ্নাংশ ত্রুটি। অর্থাৎ এই উদাহরণ হিসাবে যদি আমি বলি তাহলে 0.2 বাই 4.2 এটা। এবার হচ্ছে পার্সেন্টেজ এরর, পার্সেন্টেজ এরর বা যেটাকে বলা হয় শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি। সেটা কি? সেটা হচ্ছে ভগ্নাংশ ত্রুটিকে 100 দিয়ে গুণ করে দেব, অর্থাৎ ডেল্টা এক্স বাই এক্স তাকে 100 দিয়ে গুণ করে দেব, তাহলে যেটা পাবে তুমি সেটাই হচ্ছে তার শতকরা ত্রুটি। ক্লিয়ার? এই যে জিনিসগুলোকে আমি শেখালাম, অর্থাৎ চরম ত্রুটি, গড় চরম ত্রুটি, ঠিক আছে, আর তোমার ফ্র্যাকশনাল এরর বা ভগ্নাংশ ত্রুটি বা পার্সেন্টেজ এরর বা শতকরা ত্রুটি, তার উপরও কোনো একটা প্রবলেম আসতে পারে, নিউমেরিক্যাল অঙ্ক আসতে পারে। তো প্রথমে আমি একটা উদাহরণ দিয়ে সেটাকে তোমাদেরকে দেখাই। তো তার জন্য আমাকে একটা ভ্যালু নিতে হবে। তো জাস্ট আমি কিছু ডেটা তোমাদেরকে দেখাচ্ছি। ধরো তুমি কাঁচের প্রতিসরাঙ্ক যখন নির্ণয় করছো তখন ধরো সাপোজ ভ্যালুগুলো তুমি এইরকম পেলে, ধরো 1.56, 1.54, 1.53, তারপর ধরো 1.54 একবার পেলে, তারপর ধরো 1.44, তারপরে 1.45। তাহলে তুমি টোটাল কবার মেজারমেন্ট করেছো? 1 2 3 4 5 6, 6বার মেজারমেন্ট করেছো। তাহলে প্রথমে তার অ্যাকচুয়াল ভ্যালুটা বের করি। অ্যাকচুয়াল ভ্যালু বের করার নিয়ম হচ্ছে কি, x ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 প্লাস x5 প্লাস x6 বাই 6, অর্থাৎ 1.56 প্লাস 1.54 প্লাস 1.53 প্লাস 1.54 প্লাস 1.44 প্লাস 1.45 ডিভাইডেড বাই 6। তো এই ভ্যালুটা আসে, আমি বলে দিচ্ছি, এটা আমার করাও আছে কারণ এগুলো ক্যালকুলেশন করতে সময় যাবে। এটা আসে 9.06 বাই 6, তো এটা আসে 1.51। তাহলে 1.51 হচ্ছে কি, তার অ্যাকচুয়াল ভ্যালু, প্রকৃত মান। ঠিক আছে, তাহলে এবার প্রত্যেকবার তোমাকে গড় চরম ত্রুটিটা বের করতে হবে, বা প্রথমে অ্যাবসোলিউট এররটা বের করো, তারপরে তোমাকে বের করতে হবে অ্যাবসোলিউট এরর। অ্যাবসোলিউট এরর বা চরম ত্রুটি কী করে বের করবে? প্রথমবারের জন্য ধরো ডেল্টা x1, সেটা কত পাবে বলো, তুমি বলো, যে সেটা হয় x মাইনাস x1, এক্সের ভ্যালু কত? এক্সের ভ্যালু হচ্ছে 1.51 মাইনাস তোমার 1.56,
তাহলে এটা কত পেলে -0.05 পেলে, -0.05। দ্বিতীয়বার x2 কত পাবে? x2 পাবে, একবারে করছি, x মাইনাস x2 মানে হচ্ছে 1.54, তাহলে এটা পাবে -0.03। ডেল্টা x3 বের করো, তাহলে 1.51 মাইনাস 1.52, তাহলে এটা তুমি পাবে -0.01। ঠিক আছে, সরি এখানে ভ্যালুটা 3 ছিল, সরি 3 ছিল, তাহলে 3 থাকলে 0.02। ডেল্টা x4 কত পাবে? ডেল্টা x4 পাবে 1.51 মাইনাস 1.54, তার মানে -0.03। ডেল্টা x5 কত হবে? 1.51 মাইনাস 1.44 মানে 0.07। ডেল্টা x6 কত হবে? 1.51 মাইনাস 1.45, তার মানে এটা হবে 0.06। তার মানে এগুলো তুমি চরম ত্রুটি পেয়ে গেলে। এবার তোমরা জানো যে এগুলোর আমরা কি নেব? মড ভ্যালু নেব, তাহলে মাইনাস সাইন নেব না, সব পজিটিভ সাইন নেব। তাহলে গড় চরম ত্রুটি কী করে বের করবে? অর্থাৎ মিন অ্যাবসোলিউট এরর। নেক্সট পার্ট, মিন অ্যাবসোলিউট এরর কী করে বের করবে? মিন অ্যাবসোলিউট এরর মানে হচ্ছে যে মিন অ্যাবসোলিউট এরর বের করবার সময় আমাকে কি করতে হবে না, ডেল্টা এক্স সমান তাহলে কত হয়ে গেল, যে মড অফ ডেল্টা x1 প্লাস মড অফ ডেল্টা x2 প্লাস ডট 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 ডট, একদম ডাইরেক্ট লিখে দিচ্ছি x6 ডিভাইডেড বাই 6। তো এই ভ্যালুগুলোকে আমি বসাবো। প্রথমে হচ্ছে 0.05 প্লাস 0.03, দেখো মাইনাস সাইন বসাচ্ছি না, 0.02 প্লাস ডট ডট ডট, এইভাবে ভ্যালু বসাবো 0.06 একদম লাস্টে, ডিভাইডেড বাই 6, আরও ডট ডট এর মধ্যে আছে 1 2 3 আর দুটো ছিল এখানে 4 5 6। ঠিক আছে, তো এই ভ্যালুটা তোমার আসে, আমি বলে দিচ্ছি যে 0.04333। তো 2 ডেসিমেল পর্যন্ত, দেখো এগুলো প্রত্যেকে 2 ডেসিমেল, অর্থাৎ দশমিকের পর দুটো সংখ্যা, তাহলে দশমিকের পর দুটো সংখ্যা আমাকে রাখতে হবে এইখানে। সেই জন্য এটাকে যদি রাউন্ড অফ করি, এগুলোর জন্য আমার সিগনিফিক্যান্ট ফিগার্স দেখে নিও বা তাৎপর্যপূর্ণ সংখ্যা, পুরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 0.04। তাহলে গড় ত্রুটি যেটা বেরোলো, চরম ত্রুটি, সেটা হচ্ছে 0.04 বেরিয়ে গেল। ঠিক আছে, নেক্সট যদি তোমাকে কি করতে হবে, যে পার্সেন্টেজ এরর বের করতে হবে, বা পার্সেন্টেজের আগে তোমাকে বের করতে হবে যে ফ্র্যাকশনাল এরর বা ফ্র্যাকশনাল এরর কী করে বের করবে? যে ডেল্টা এক্স বাই এক্স করে দাও। ডেল্টা এক্স কত? 0.04, আর এক্সের ভ্যালু কত? এক্সের ভ্যালু দেখো 1.51। তো এই ভ্যালুটা তোমার আসে, এই ভ্যালুটা আসে 0.02649। তো এটাকেও তোমাকে দুটো ডেসিমেল অনুযায়ী এটাকে তোমাকে নিয়ে যেতে হবে, বা একটা সিগনিফিক্যান্ট ফিগারে নিয়ে যেতে হবে। সিগনিফিক্যান্ট ফিগার না পড়লে সমস্যা আছে। ধরো ভাগ করছো তুমি এটাকে, তাহলে মিনিমাম যার সিগনিফিক্যান্ট নাম্বার সেই সিগনিফিক্যান্ট নাম্বারে নিয়ে যেতে হবে। এর মিনিমাম সিগনিফিক্যান্ট নাম্বার কত? 1। এর কটা? 3টে। তো এটাকে আমাকে মিনিমামে নিয়ে যেতে হবে, মানে 0.03, কারণ এখানে সিগনিফিক্যান্ট ফিগার কটা? একটা, কারণ এই সামনে 0 দুটো সিগনিফিক্যান্ট ফিগার নয়। কেন নয়? লজিকটা দেখে নিও, আমার আগের ভিডিওতে দেওয়া আছে। তাহলে ফ্র্যাকশনাল এরর এটা চলে এলো। এবার চলে আসে পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ এরর কী করে করব না, ডেল্টা এক্স বাই এক্স মাল্টিপ্লাইড বাই 100, তাহলে এটা কত আসবে? 0.03। তো এটা ছিল ইন্টু 100, তার মানে 3%। বাস, আমার প্রবলেম সলভ হয়ে গেল। আশা করছি পুরোটা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো। বেশ, তো এরপর দেখো আমরা দেখব যে এটা তো একটা নর্মাল একটা দেখলাম। এরপর আমরা দেখতে চাইছি যে প্রোপাগেশন অফ এরর, অর্থাৎ এররটা কি করে স্টেপ অনুযায়ী মানে পরের স্টেপে আরও যোগ হয়ে হয়ে এগিয়ে যায়, প্রোপাগেট করে। ক্লিয়ার? এখানে আমরা কি করব না, অ্যাডিশন সাবস্ট্রাকশন দেখব, অর্থাৎ যোগ বিয়োগের ক্ষেত্রে কি নিয়ম দেখব, গুণ ভাগের ক্ষেত্রে কি নিয়ম দেখব, বা পাওয়ারে থাকলে কি ধরনের নিয়ম হয়, প্রত্যেকটা একটা করে নিয়ম দেখব, একটা করে প্রবলেম করব। ক্লিয়ার? তো যেমন ধরো প্রথমে আমি অ্যাডিশন ধরি। অ্যাডিশন ধরো তোমাকে দেওয়া আছে z = a + b।
তাহলে ডেল্টা জেড কত হবে, অর্থাৎ জেডের পরিমাপে ত্রুটি যেটা, গড় ত্রুটি যেটা, সেটা কত হবে? ডেল্টা জেড মানে এরও পরিমাপে যে ত্রুটি হবে প্লাস বিয়েরও যে পরিমাপে যে ত্রুটি হবে, সেই দুটো ত্রুটির যোগফল। ক্লিয়ার? এবং তখন আমরা সেই যে রাশিটা সেটাকে আমরা এইভাবে লিখব, জেড প্লাস মাইনাস ডেল্টা জেড। একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরো তোমাকে একটা আমি ডেটা নিয়েই নিই। ডেটাটা হচ্ছে ধরো যে একটা ডেটা ধরো দেওয়া আছে 4 প্লাস মাইনাস 0.2 এর ভ্যালু, এ ইকুয়াল টু ধরো এটা, এ ইকুয়াল টু ধরো এই ভ্যালুটা দেওয়া আছে 4 প্লাস মাইনাস 0.2, বি ইকুয়াল টু ধরো দেওয়া আছে যে 3 প্লাস মাইনাস 0.3। তাহলে এই ক্ষেত্রে ডেল্টা জেড কত হবে? ডেল্টা জেড মানে হচ্ছে এর পরিমাপে যে ত্রুটি আর বি এর পরিমাপে যে ত্রুটি তাদের যোগ হয়ে যাবে। তাহলে সিম্পলি যোগ করো 0.2 আর 0.3কে যোগ করো, কত আসছে? 0.5। তাহলে আমরা তখন রাশিটাকে এইভাবে লিখব, জেড ইকুয়াল টু এ প্লাস বি, প্রথমে লিখতে হবে কারণ জেড প্লাস মাইনাস ডেল্টা জেড, তাই না? তাহলে আমরা রাশিটাকে তখন এইভাবে লিখব যে প্রথমে এ আর বিকে যোগ করব, এ আর বিকে যোগ করলে কত হবে? 7 হবে। এ আর বিকে যোগ করলে ডাইরেক্ট কত হবে? দেখো না, এইখানটাতে ভাবো, জেড প্লাস মাইনাস ডেল্টা জেড, রাশিটাকে এইভাবে লিখব। জেড কী করে পাবো? জেড হচ্ছে এ আর বিকে যোগ করে, সিম্পলি যোগ করে, তাহলে এদের মানগুলোকে যোগ করলাম, অর্থাৎ 4 প্লাস 3, তাহলে 7 হলো, প্লাস মাইনাস ডেল্টা জেড কত? 0.5। অর্থাৎ এই ভ্যালুটা কি হতে পারে? মাইনাস দিয়ে প্রথমে ভাবি, মাইনাস ধরো 7 মাইনাস 0.5 হলে কত হতো? 6.5 থেকে এটা হচ্ছে তোমার 7.5 মধ্যে এই ভ্যালুটা হতে পারে। তুমি যতই বলো না কেন, এই 0.5 বেশি এরর আর হতে পারে না। কেন হতে পারে না? ধরো আমি একটা উদাহরণ দিয়ে তোমাকে দেখাই। ধরো এটা তুমি ভ্যালুটা কেউ ধরো মেপেছে 4 প্লাস 0.2 আছে, তো তাহলে এই ভ্যালুটাকে ধরো কেউ মেপেছে 4.2, আর এই ভ্যালুটাকে ধরো কেউ মেপেছে 3 প্লাস 0.3, ধরো এই ভ্যালুটাকে মেপেছে কত? 3.3 মেপেছে। দুটোতে তুমি যোগ করো, যোগ করলে কত পাবে? 4 3 7, 7.5। তো দেখো 0.5 আসছে, 0.5 যে কথাটাকে আমি বললাম 0.5 আসছে। ধরো কেউ একজন এটাকে মেপেছে 4.2, আর এটাকে ধরো কেউ মেপেছে, এবার সে কী করেছে? ধরো 3 থেকে ধরো 0.3 বাদ দিয়ে 2.7 মেপেছে, তাহলে যোগ করলে কত আসে? 7 আর 6.9। দেখো ওই 6.5 থেকে 7.5 মধ্যেই হচ্ছে, ঠিক আছে? আবার ধরো কেউ মেপেছে ধরো 3.8 মেপেছে, এটাকে মাইনাস করে ধরো 3.8 মেপেছে। আর কেউ এটাকে ধরো আরও এটাকে মাপলো ধরো 2.7ই মাপলো, তাহলে এটা কত ভ্যালু আসছে? 6.5। দেখো 6.5 থেকে 7.5 মধ্যে আসছে, অর্থাৎ ত্রুটিটা হচ্ছে 0.5 প্লাস মাইনাস 0.5, অর্থাৎ যে ভ্যালু 7 সেখান থেকে 0.5 কম হতে পারে বা 0.5 বেশি হতে পারে, তার বেশি কিন্তু কোনো ভ্যালু হতে পারে না। ধরো এটাকে কেউ মাপতেই পারতো 4.1, এটাকে ধরো কেউ মাপতেই পারতো 3.1 মাপতে পারতো, তাহলে এখানে কত পেতে বলো? 4 আর 3 7, 7.2। দেখো সব কিন্তু এর ভ্যালুর ভিতরেই থাকবে। ক্লিয়ার? ঠিক আছে, বেশ। তাহলে সিম্পল যোগের ক্ষেত্রে দেখলাম যে মানে যে ত্রুটিগুলো যোগ হয়ে যায়। তাহলে বিয়োগের ক্ষেত্রে দেখি। ধরো কোনো একটা বিয়োগের ক্ষেত্রে তোমাকে রাশি দেওয়া আছে, অ্যাডিশন করলাম, এবার ধরো সাবট্রাকশন, বিয়োগের ক্ষেত্রে ধরো জেড ইকুয়াল টু, তাহলে কি লিখবো সেক্ষেত্রে? এ মাইনাস বি। এই ক্ষেত্রে তাহলে ডেল্টা জেড কী হবে? ডেল্টা এ মাইনাস ডেল্টা বি? না, এতেও যা ত্রুটি হবে বিতেও যা ত্রুটি হবে, দুটো ত্রুটিকে কি করব আমরা? যোগ করব। তার মানে ডেল্টা এ প্লাস ডেল্টা বি হবে। এক্ষেত্রেও ত্রুটিটা, মোট ত্রুটি কী হবে? সবসময় যোগ হয়, সেই জন্য এই দুটোকে আমরা কি করব? যোগ করব। ঠিক আছে, এবং রাশিটাকে তখন লিখব জেড প্লাস মাইনাস ডেল্টা জেড প্লাস মাইনাস ডেল্টা জেড। একটা উদাহরণের সাহায্যে দেখায়।
সেম উদাহরণ নিই, ধরো এ ইকুয়াল টু আছে 4 ± 0.2 আর বি আছে ধরো 3 ± 0.3। তাহলে এক্ষেত্রে ডেল্টা জেড কত হবে? ডেল্টা জেড আমি কি বললাম, জাস্ট যোগ করে দাও, এই দুটোকে যোগ করলে কত হবে? 0.5। তাহলে জেড প্লাস মাইনাস জেড কী করে পাবে? জেড মানে কি করে পাবে? জেড হচ্ছে এ মাইনাস বি, তাহলে 4 আর 3 কত? সিম্পলি বিয়োগ হবে, তাহলে 1 ± 0.5, অর্থাৎ এই যে ভ্যালুটা তুমি পাবে সেটা 1 থেকে -0.5 করলে কত হবে? 0.5, আর 1-এর সাথে +5 যোগ করলে কত হবে? 1.5, অর্থাৎ এই ভ্যালুর ভিতরে লাই করবে, থাকবে। তুমি দেখে নাও, যে কোনো একটা ভ্যালু বসাও। সাপোজ তুমি এটাকে প্লাস ধরেই করলে 4.2, বেশ। এটাকে তুমি প্রথমটা ধরো প্লাসই ধরলে, তাহলে এটাকে প্লাস ধরলে তুমি কত পাবে? 3.3 প্লাস 3 প্লাস 0.3, তাহলে এটাকে বিয়োগ করো, কত পাবে? 0.9। দেখো এর মধ্যেই আছে, ঠিক আছে। এবার ধরো তুমি ম্যাক্সিমাম কখন হতে পারে? ধরো এটা ভ্যালুটাকে পেলে তুমি 4.2 প্লাস করে, আর এটাকে তুমি বিয়োগ করো, বিয়োগ করলে কত পাবে? -2.7 -0.3, 3 থেকে বাদ দিলে -2.7, তাহলে এটা কত আসছে? 1.5। বা এটাকে ধরো তুমি পুরো ডাইরেক্ট কেউ মেপে দিয়েছে 4.1, কেউ এটাকে মেপেছে ধরো 3.2, মাপতেই পারে 3.2, কারণ 0.3 তো ম্যাক্সিমাম, তার মধ্যে সে মাপতেই পারে যে কোনো। তাহলে এটাকে আমি তখন কি করব? বাদ দেব, তাহলে কত এলো? এটাকে বাদ দিলে 0.9 হচ্ছে। দেখো এটাও কিন্তু এর ভিতরেই থাকছে, তার মানে বিয়োগের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে এই যে এরর দুটো কিন্তু সিম্পলি যোগ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? বেশ, তো এগুলো তো আমরা বুঝলাম। একটা প্রবলেম করি, যোগ এবং বিয়োগের উপর একটা করে প্রবলেম করি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের কোনো সমস্যা হবে না। তো প্রবলেম দুটো আমি নিচ্ছি। ধরো একটা বল দেওয়া আছে, একটা কোশ্চেন F1 সমান একটা বল দেওয়া আছে 25 ± 0.2 ডাইন একটা বল, আর একটা বল দেওয়া আছে F2, সেটা দেওয়া আছে 18 ± 0.3 ডাইন। প্রথমে বলা হয়েছে বল দুটি একই দিকে ক্রিয়া করেছে, তাহলে তুমি এদেরকে বল দুটির লব্ধি বলো তুমি এররের আকারে লিখতে হবে। আর একবার বলেছে বল দুটি বিপরীত দিকে কাজ করেছে। তো তুমি জানো যে F1 বল যদি এদিকে কাজ করে আর F2 বলও যদি এদিকে কাজ করে, তাহলে বল দুটি কী হবে? একই দিকে কাজ করলে তারা যোগ হয়ে যায়। ভেক্টর থেকে নিশ্চয়ই এটা তোমরা শিখে গেছো অলরেডি, বা জানবে পরে হয়তো। তাহলে এই ক্ষেত্রে F = তুমি কি পাবে? লিখতে পারো F1 + F2। তাহলে ডেল্টা F কত? ডেল্টা F সমান হচ্ছে ডেল্টা F1 + ডেল্টা F2। ডেল্টা F1 কত? ডেল্টা F1 হচ্ছে 0.2, আর ডেল্টা F2 কত? 0.3, তাহলে এটা কত আসবে? 0.5। তাহলে তুমি রাশিটাকে কি করে লিখবে? F ± ডেল্টা F। F কী করে পাবে? F মানে তো দুটো বলের যোগফল, অর্থাৎ F1 + F2, তাহলে 25 আর 18 যোগ করলে কত হবে? 25 আর 8 + 13 43, 43 ± 0.5, বাস হয়ে গেল। এই প্রবলেমটা হয়ে গেল। দুটো বল একই দিকে ক্রিয়া করলে সেই বলটাকে লব্ধিটাকে আমরা এভাবে লিখতে পারি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, যদি বল দুটি বিপরীত দিকে কাজ করতো, তাহলে অবশ্যই F = কী হতো? F1 - F2, অর্থাৎ বড় বল থেকে ছোট বলটাকে বাদ দিতাম। বাস, এবার তুমি তাহলে ডেল্টা F করো। ডেল্টা F এর ফর্মুলা আমি বলেছি কি? ডেল্টা F1 + ডেল্টা F2। তা ডেল্টা F1 কত? ডেল্টা F1 হচ্ছে 0.2, আর ডেল্টা F2 কত? 0.3, তাহলে এটাও কত আসছে? 0.5। ঠিক আছে, এবার যেহেতু বল দুটি একই দিকে কাজ করে, তাহলে মাইনাস তো হবেই, F1 - F2। তাহলে আমরা রাশিটাকে কী করে লিখব? F ± ডেল্টা F কী করে লিখবো? দেখো F কী করে পাবো? দুটোকে তুমি বিয়োগ করো, মানে F1 - F2, তাহলে 25 থেকে 18 বাদ দিলে কত হবে? 7 ± এটা কত আসছে? 0.5। এত ডাইন
এতটা n। ঠিক আছে, তাহলে দেখো যোগের ক্ষেত্রে একটা নিয়ম দেখিয়ে দিলাম, বিয়োগের ক্ষেত্রে একটা নিয়ম দেখিয়ে দিলাম, বেসিক্যালি একই ধরনের নিয়ম। ঠিক আছে, বেশ। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে গুণের ক্ষেত্রে। তো দেখি ভিডিওটা কতটা বড় হলো। বেশ, গুণ ভাগটা আমি তাড়াতাড়ির মধ্যে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, তো গুণ বা ভাগের ক্ষেত্রে ধরো একটা তোমাকে রাশি দেওয়া রয়েছে যে জেড ইকুয়াল টু ধরো এ ইন্টু বি, এই আকারে আছে। তাহলে একটা ফর্মুলা আপাতত মনে রাখো, কি বলবো, যেহেতু এখন ডিফারেন্সিয়েশন তোমাদের হয়নি, এটা মনে রাখো, জেডের পরিমাপের ত্রুটি ডেল্টা জেড বাই জেড, ঠিক আছে, সমান হবে ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি। এটা আপাতত মনে রাখো, কিছু করার নেই, এটাকে মনে রাখতে হবে। এটা কারণ এটা লগ নিতে হবে, তারপর ডিফারেন্সিয়েশন করতে হবে ইত্যাদি ব্যাপারে না মনে রেখে আপাতত আমি তোমাদেরকে বললাম যে এটা আপাতত মনে রাখো। ঠিক আছে, তাহলে তোমাকে যদি ডেল্টা জেড পেতে চাও তাহলে কি করতে হবে, ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি ইন্টু জেড। বাস এইভাবে বেরিয়ে যাবে। ক্লিয়ার? এভাবে বেরিয়ে যাবে। তো এইভাবে না করে আমি একটা প্রবলেম করি। ধরো একটা আয়তকার মাঠ দেওয়া রয়েছে, একটা যা দৈর্ঘ্য দেওয়া আছে এল দেওয়া আছে, এল এর ভ্যালু দেওয়া আছে ধরো 30.0 প্লাস মাইনাস 0.2 সেন্টিমিটার, আর ব্রেথ দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে তোমার 10.0 প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার। এগুলো সব প্রবলেমগুলো মহাদেব দাস খানের বই থেকে আমি নিচ্ছি। তাহলে কি করতে হবে, ফর্মুলা আমি এই ফর্মুলাটা মনে রাখবো, জাস্ট এই ফর্মুলাটা শুধুমাত্র মনে রাখবো। তাহলে কি করবে বলো, যে এরিয়া, এর বলেছে এরিয়ার ক্ষেত্রে এরিয়াটাকে তুমি লেখো, এরিয়াটাকে, অর্থাৎ এরিয়া কত হবে, তাহলে এরিয়া সমান কি এল ইন্টু বি, দৈর্ঘ্য গণিত প্রস্থ। ঠিক আছে, দৈর্ঘ্য গণিত প্রস্থ। আচ্ছা বেশ, তো দেখো সিম্পলি যদি তুমি এই ভ্যালুগুলোকে নাও, ত্রুটির কথা যদি তুমি না ভাবো তাহলে কি পাবে তুমি, 30 গণিত 10, তাহলে কত পাবে, 300 পাবে। কিন্তু এই ক্ষেত্রে তোমাকে ডেল্টা এ মাপতে হবে, তো তাহলে ডেল্টা এ বাই এ ফর্মুলা দেখো, জেড, এটা হচ্ছে জেডের মতন ব্যাপার, তাহলে ডেল্টা জেড বাই জেড সমান কত হবে, ডেল্টা এল বাই এল প্লাস ডেল্টা বি বাই বি। ঠিক আছে, মানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে তুমি বি ভাবো। তাহলে ডেল্টা এ সমান কি হবে, ডেল্টা এ সমান কি হবে, ডেল্টা এল বাই এল প্লাস ডেল্টা বি বাই বি ইন্টু এ। তাহলে ডেল্টা এল কত, ডেল্টা এল হচ্ছে 0.2 বাই এল এর ভ্যালু কত 30, প্লাস ডেল্টা বি কত, ডেল্টা বি হচ্ছে 0.1 বাই 10 ইন্টু এর ভ্যালু কত, এর ভ্যালু দেখো 300। তাহলে এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখবে 30 লসাগু হবে, তাহলে 0.2 আর এখানে আসবে 3 মানে 0.3 ইন্টু 300। তো এটা তাহলে কি আসছে দেখো, এখানে 0.5 বাই 30 গণিত 300, 0 0 কেটে গেল, 3 10 30, তাহলে এটা কত আসছে 5। তাহলে ডেল্টা এর ভ্যালু কত এলো 5। তার মানে আমরা ক্ষেত্রফলটাকে কি করে লিখব, ক্ষেত্রফলটাকে লিখব এ প্লাস মাইনাস ডেল্টা এ আকারে লিখব, অর্থাৎ 300 প্লাস মাইনাস 5 এত সেমি স্কোয়ার, এটা হচ্ছে এর ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এটা আমরা গুণফলের ক্ষেত্রে নিয়মটাকে দেখলাম। এখন যদি তোমাদেরকে এর ভাগফলের ক্ষেত্রে নিয়মটা বলে, তাহলে ভাগফলের ক্ষেত্রে কি করে বের করব, দেখো ভাগফলের ক্ষেত্রে বের করার জন্য একইভাবে আমরা বের করব, যে ধরো জেড ইকুয়াল টু আছে এ বাই বি, জেড ইকুয়াল টু ধরো আছে, জেড ইকুয়াল টু আছে ধরো এ বাই বি, তাহলে ডেল্টা জেড বাই জেড সমান আমরা লিখব ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি। অতএব ডেল্টা জেড ইকুয়াল টু কী আছে না, ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি। ভাগের ক্ষেত্রেও কিন্তু সামনে গুণের মতনই কিন্তু প্লাস থাকবে।
ঠিক আছে, ইনটু জেড, বাস সিম্পলি আমার হয়ে গেল। এইভাবে আমরা বের করব। হ্যাঁ, তো এবার কোনো একটা প্রবলেমকে নিই। ধরো প্রবলেম আছে, যে কোশ্চেন আছে, যে ধরো একটা ভোল্টেজ দেওয়া আছে, ভি দেওয়া আছে কত, যে ভোল্টেজটা দেওয়া আছে 20 ± 1 ভোল্ট দেওয়া আছে বিভব, আর এইখানে কারেন্ট আই দেওয়া আছে কত না 2.5 ± 0.5 অ্যাম্পিয়ার। তাহলে রোধের ক্ষেত্রে তোমাকে বলেছে যে এর রোধটা বের করো, অর্থাৎ এর রেজিস্ট্যান্স বের করো। আমরা ওহমের সূত্র জানি, ওহমের সূত্র কি বলে, ভি ইকুয়াল টু আইআর, তাহলে আর ইকুয়াল টু কি ভি বাই আই। তাহলে এখানে তোমাকে কি করতে হবে না আর প্লাস মাইনাস ডেল্টা আর তোমাকে বের করতে হবে। তো দেখো প্রথম কথা আর তুমি এখানে সহজে পেয়ে যাবে, আর মানে হচ্ছে ভি বাই আই, তাহলে ত্রুটি ছাড়া মানগুলোকে যদি তুমি নাও তাহলে 20 বাই আইয়ের ভ্যালু কত 20 বাই 2.5, তাহলে এটা কত আসে 8। ঠিক আছে, এবার আমি দেখি ডেল্টা আর বের করি না, ডেল্টা আর বাই আর সমান ডেল্টা ভি বাই ভি প্লাস ডেল্টা আই বাই আই। তাহলে ডেল্টা আর ইকুয়াল টু কী হবে না ডেল্টা ভি বার ভি ডিভাইডেড বাই ডেল্টা আই বাই আই ইন্টু আর। তাহলে এটা কত আসছে দেখো, ডেল্টা ভি কত, ডেল্টা ভি হচ্ছে 1, আর ভি এর ভ্যালু কত 20, প্লাস ডেল্টা আই কত, ডেল্টা আই হচ্ছে 0.5 ডিভাইডেড বাই আই এর ভ্যালু কত 2.5 ইন্টু আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু দেখো 8। তাহলে এটা আসছে, এটা তুমি যদি করো তাহলে আসবে দেখবে 20, যদি তোমার এখানে এটা ক্যালকুলেশনটা আমি করছি না, ক্যালকুলেশনটা একটু বড় হচ্ছে, এটা আসবে দেখবে শেষ পর্যন্ত 2 আসবে, এটা 2 আসবে, বাড়িতে করবে। তাহলে তুমি এই রোধটাকে কি করে লিখতে পারবে, রোধটাকে তোমরা লিখতে পারবে 8 ± 2 ওহম, 8 ± 2 ওহম, 8 হচ্ছে তার ভ্যালু, আর ত্রুটি কত হতে পারে 2 হতে পারে। ক্লিয়ার, মানে এটা হচ্ছে ডেল্টা আর মানে মিন অ্যাবসোলিউট এরর, যেটা গড় চরম ত্রুটি যেটা। ক্লিয়ার, আচ্ছা বেশ, এর শেষ একটা পার্ট করব, তারপর আজকে ভিডিওটা শেষ করব, বড় হয়ে যাচ্ছে এমনই বুঝতে পারছি। তো এই শেষ পার্টটা দেখি। ধরো কোন একটা রাশি দেওয়া আছে যে এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার পি, বি টু দি পাওয়ার কিউ আর সি টু দি পাওয়ার আর। তাহলে এর ক্ষেত্রে কি করে বের করবে জানো তো, এর ক্ষেত্রে তোমাকে বের করতে হবে যে ডেল্টা এক্স বাই এক্স সমান হবে, এই পাওয়ারটা জাস্ট সামনে চলে আসবে, পাওয়ারটা সামনে চলে আসবে, এই পাওয়ারটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে ডেল্টা এ বাই এ প্লাস এই পাওয়ার বাইরে বেরিয়ে এলো মানে ডেল্টা বি বাই বি প্লাস এই পাওয়ার বাইরে বেরিয়ে এলো ডেল্টা সি বাই সি। তাহলে তোমাকে তো শতকরা ত্রুটি বের করতে বলে, তাহলে ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100 প্রত্যেককে তুমি গুণ করে দাও, পি ইন্টু ডেল্টা এ বাই এ ইন্টু 100 প্লাস কিউ ইন্টু ডেল্টা বি বাই বি ইন্টু 100 প্লাস আর ইন্টু ডেল্টা সি বাই সি ইন্টু 100। অর্থাৎ শতকরা ত্রুটি, যেটা শতকরা ত্রুটি, মোট শতকরা ত্রুটি সেটা কি হবে পি ইন্টু এর পরিমাপে, এর পরিমাপে শতকরা ত্রুটি, কারণ এই জায়গাটা কি এর পরিমাপে শতকরা ত্রুটি, প্লাস কিউ ইন্টু বি এর পরিমাপে শতকরা ত্রুটি প্লাস আর ইন্টু সি এর পরিমাপে শতকরা ত্রুটি। বাস হয়ে গেল, আমার কিছু নেই। ঠিক আছে, তো একটা এর উপরে একটা আমরা প্রবলেম করে নিই, তাহলে দেখো ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। ধরো একটা প্রবলেম দেওয়া আছে যে পি ইকুয়াল টু দেওয়া আছে এ কিউব বি স্কোয়ার ডিভাইডেড বাই √CD, এটা দেওয়া আছে তো, হ্যাঁ বেশ। এবং আর কি বলেছে যে এর পরিমাপে পার্সেন্টেজ, মানে এর শতকরা ত্রুটি হচ্ছে 1%, বি এর ক্ষেত্রে হচ্ছে ধরো 3% বলেছে, সি এর ক্ষেত্রে ধরো বলেছে তোমার 4%, আর ডি এর পরিমাপে ত্রুটি শতকরা ত্রুটি বলেছে 2%। তাহলে তোমাকে বলেছে এই পি এর পরিমাপে শতকরা ত্রুটি কত, শতকরা ত্রুটি কত, তাড়াতাড়ি করছি আমি একটু,
জাস্ট। তো দেখো এই ফর্মুলাটাকে কাজে লাগাবো, জাস্ট এই ফর্মুলাটাকে কাজে লাগাবো, কিচ্ছু নেই এর মধ্যে। তাহলে কি ফর্মুলা কাজে লাগাবো বলো না, ডেল্টা পি বাই পি ইন্টু 100 যেটা তোমাকে চেয়েছে, এর শতকরা ত্রুটি মানে কি, ডেল্টা পি বাই পি ইন্টু 100 সমান কি, পি পি মানে এর যে পাওয়ারটা যেটা ছিল, তার মানে এখানে 3 ইন্টু ডেল্টা এ বাই এ ইন্টু 100 প্লাস 2 বেরিয়ে আসবে পাওয়ার থেকে, ডেল্টা বি বাই বি ইন্টু 100 প্লাস রুট মানে কত, হাফ, তাহলে হাফ অফ ডেল্টা সি বাই সি ইন্টু 100 প্লাস ডি এরও তো রুট আছে, তাহলে হাফ অফ ডেল্টা ডি বাই ডি ইন্টু 100। তাহলে এটা কত আসছে 3, এর ভ্যালুটা জাস্ট তোমাকে বলেই দিয়েছে 1% এর পরিমাপে, তাহলে 3 ইন্টু 1 প্লাস 2 ইন্টু এর পরিমাপে কত বলেছে 3 বলেছে পার্সেন্টেজ, এটা 3, এটা কত, এটা দেখো বলে দিয়েছে তোমাকে 4, তাহলে হাফ ইন্টু 4 প্লাস হাফ ইন্টু ডি এর পরিমাপে শতকরা ত্রুটি কত 2, তাহলে এটা কত আসছে 3 প্লাস 6 প্লাস 2 প্লাস 1, তাহলে 6 2 8 8 1 9 9 3 12, তাহলে 12% হচ্ছে টোটাল আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই একটা ভিডিওতে এটাকে কমপ্লিট করার চেষ্টা করলাম। তোমরা যদি পুরোটা একটু মন দিয়ে দেখো তাহলে আশা করছি বুঝতে পারবে। তাও যদি কোনো সমস্যা হয় তাহলে আমার সঙ্গে তোমরা কমেন্ট বক্সে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, বেশ, তাহলে ইউনিটের মেজারমেন্টে এটা শেষ হলো। তারপরে যদি কোনো নিউমেরিক্যাল প্রবলেম দেওয়ার আমার দরকার হয়, স্পেশালি ফর নিট বা অন্য কোনো কম্পিটিশন ওরিয়েন্ট পরীক্ষার জন্য, তাহলে আমি এটা দেবো। ঠিক আছে, বেশ ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।